যে হারে গরম বেড়ে চলেছে তাতে একমাত্র জীবনে স্বস্তি আনতে পারে পাহাড়। তবে পাহাড় মানেই তো গিজগিজে ভিড়। এখন যে গরমের ছুটি চলছে, সমস্ত জায়গায় প্রচুর ভিড় এবং পিক সিজন হওয়ার দরুন খরচাটাও তো বেশ বেশি। তবে আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব গতানুগতির একটু বাইরে সিকিমের পেলিং দেখাতে। যে হোটেলের খোঁজ দেব তাও বেশ অফবিট জায়গায়, মানে পেলিংয়ের মূল শহর থেকে বেশ খানিকটা দূরে, এবং এখানে থাকা খাওয়া নিয়ে একসাথে প্যাকেজেও আপনারা থাকতে পারবেন। সমস্ত ইনফরমেশন দেব এই জায়গা সম্বন্ধে, কতদিনের ট্যুর করবেন, কি কি জায়গা ঘুরে দেখবেন, সমস্ত কিছু। চলুন গল্পটা শুরু করি। আজকে শুধু ভিড়টা দেখুন, খুবই ডেঞ্জার রাস্তা। এরকম ল্যাডার রাখা আছে, এই ল্যাডার দিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে, তবে তার মধ্যে বেশ ভালো একটি ট্রেন হলো 12343 দার্জিলিং মেল, যা রাত 10:15 নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 8:05 নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছে যায়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা করে জনপ্রতি, এসি 2 টায়ারের ভাড়া 1325 টাকা করে জনপ্রতি এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2205 টাকা করে জনপ্রতি। এই ট্রেন ছাড়াও প্রচুর ট্রেন রয়েছে নর্থ বেঙ্গল যাওয়ার। শেয়ারে পেলিং পৌঁছতে চাইলে সবচেয়ে ভালো অপশান হলো আপনারা কলকাতা থেকে যে ট্রেনটি নেবেন সেটি জানি আপনাদেরকে শিলিগুড়ি নামিয়ে দেয়। আর যদি এনজেপি নামেন তাহলে এনজেপি স্টেশনের বাইরে থেকে একটা ম্যাজিক ভ্যানে করে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে যান। এসএনটি বাস স্ট্যান্ড থেকে সিকিম সরকারের বাস ছাড়ে পেলিং যাওয়ার জন্য, তবে দিনে একটি মাত্রই বাস চলে। বাসের ভাড়া জনপ্রতি 325 টাকা করে। বাস ছাড়ার টাইম সকাল 10:30 মতো, তবে আপনারা ট্র্যাভেল করতে চাইলে আগে থেকে কনফার্ম হয়ে নেবেন। বাস ছাড়াও শেয়ার গাড়ির অপশান রয়েছে, তবে শেয়ার গাড়ি ডাইরেক্ট পেলিং যায় না, সেক্ষেত্রে আপনাদেরকে ব্রেক জার্নি করতে হবে। এসএনটি বাস স্ট্যান্ডের বাইরে থেকে আপনারা শেয়ার গাড়ি পাবেন জোরথাং আসার। এক্ষেত্রে মাথাপিছু খরচা পড়বে 380 থেকে 400 টাকা মতো। জোরথাং থেকে পেলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়, তবে সংখ্যায় খুবই কম। যদি জোরথাং থেকে পেলিং যাওয়ার ডাইরেক্ট শেয়ার গাড়ি না পান, সেক্ষেত্রে জোরথাং থেকে প্রথমে গেজিং আসতে হবে এবং গেজিং থেকে পেলিং শেয়ার গাড়িরও অপশান আছে। আবার রিজার্ভ গাড়ি করলেও খুব কম টাকাতেই আপনারা হোটেল পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। পেলিং পৌঁছে পেলিংয়ের যে মূল বাস স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে গাড়ি রিজার্ভ করে হোটেল পর্যন্ত যেতে হবে, অথবা হোটেলকে বলে রাখলে ওনারাও গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে। এবার আসি রিজার্ভ গাড়ির ভাড়ায়। ছোট গাড়ি রিজার্ভ করতে চাইলে ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা মতো, এবং বড় গাড়ি ভাড়া করলে ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা মতো। সমস্ত ভাড়াই কিন্তু সিজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী ওঠানামা করে। আমরা হোটেলের সামনে চলে এসেছি। আমাদের হোটেলের নামটা আপনাদেরকে বলা হয়নি, দ্য মুন রিট্রিট। হোটেলটা যে জায়গায় অবস্থিত পেলিং থেকে, পেলিংয়ের মূল শহর থেকে কিন্তু 3 কিলোমিটার দূরে। জায়গাটার নাম হচ্ছে নাকু পেলিং। চলুন গিয়ে তো সমস্ত ইনফরমেশান দেবই আপনাদেরকে। দারুণ সুন্দর হোটেলটা, আমরা ছবিতে যা দেখে এসেছি, দেখি চলুন আপনাদেরকে গিয়ে দেখাই। এই জাস্ট পেলিং এসে পৌঁছলাম। পেলিংয়ে এবার আমরা একদিনই স্টে করব। আমরা খোঁজ পেলাম যে এই দিকটাতে, মানে পেলিং থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে একটা অফবিট জায়গার মতো হয়েছে। এটাও পেলিংয়ের মধ্যেই পড়ে, কিন্তু যারা একদম শান্ত পরিবেশ চাইছেন এবং ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ চাইছেন তাদের জন্য ভীষণ ভালো এই জায়গাটা। তো এই প্রপার্টিটা একদম নতুন, আর এত সুন্দর প্রপার্টিটার ফটো লেগেছিলো আমার যে আমরা ডিসাইড করেছি আজকের রাতটা আমরা এখানেই স্টে করব। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দূরে এই দিকটা কতটা ক্যামেরা নিতে পারছে আমি জানি না, এটা হলো মূল পেলিংয়ের শহরটা। আমার পেছনেই প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, এখানে 4টে রুম রয়েছে ওপরে, আর নিচে একটা রুম রয়েছে, প্রত্যেকটাই ভিউ রুম। তো আমরা এখন রুমে গিয়ে চেক ইন করি আর আপনাদের সাথে শেয়ার করি। চলুন। এটা হলো রিসেপশন এরিয়া, দেখুন কি সুন্দর, একদম নতুন, দারুণ সুন্দর। এই যে এখানে সোফা রাখা আছে, এখানে বসে আপনারা ওয়েট করতে পারবেন যদি রুম পেতে দেরি হয়।
একটা জিনিস দেখুন, রিসেপশনের বাইরে এই ফুলগুলো দেখুন, হোয়াইট অর্কিড। এই হলো আমাদের রুম, 101 নাম্বার রুম। এই জাস্ট রুমে চেক ইন করলাম, দরজা দিয়ে ঢুকেই এই পাশে একটা ভীষণ সুন্দর জানলা রয়েছে বড় মাপের, নিচে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আর রুমটা দেখাই, রুমটা দেখেই আমি প্রেমে পড়ে গেছি, ভীষণ সুন্দর। দেখুন কি বড় একটা বেড রয়েছে, মোটামুটি 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। শৈলী এটা ভুল বললো, মোটামুটি 4 জন ধরে যাবেন রোগা পাতলা হলে। বিশাল মানে কিং সাইজের একটা বেড একদম। আর বেডের দুপাশে কিন্তু বেড সাইড টেবিল রয়েছে। এখানে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বেতের, খুব সুন্দর লাগছে দেখতে। আর রুমটা কিন্তু বেশ বড়, রুম বড় হলে না বেশ সুবিধা হয় আর ভালোও লাগে, মানে সাফোকেটেড লাগে না। এখানে সুন্দর একটা মিরর রয়েছে, এখানে ডেস্ক টাইপের করা রয়েছে, টিভি ক্যাবিনেট করা রয়েছে। টিভি নেই এখন, কারণ প্রপার্টিটা একদম নতুন, মানে নতুন রঙের যে স্মেলটা হয় না, আমি সেটা পর্যন্ত পাচ্ছি আর কি। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, যেহেতু এটা ঠান্ডার জায়গা এটার খুবই দরকার লাগবে, খুব সুন্দর। আর যেটা এই রুমের প্লাস পয়েন্ট সেটা হলো ব্যালকনি, মানে মেন আকর্ষণ যেটা। ওরে বাবা রে, উফ, হাত পাই না আমি। ও কি হাওয়া, বিশাল বড় একটা ব্যালকনি, বিশাল বড়। একদিক থেকে পেলিং শহরটা দেখা যাচ্ছে, আর একদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। জায়গাটা একদম শান্ত, হোটেল নেই বললে ভুল হবে, অনেকগুলো হোটেল চোখে পড়ছে আমার। আমি এই জায়গার খোঁজটা এর আগে জানতাম না। জায়গাটা ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। সকালটা খুব মিষ্টি হতে চলেছে, মানে একদম নিরিবিলি জায়গায় থাকতে চাইলে এই জায়গাটা বেস্ট, একদম প্রকৃতির মাঝখানে থাকতে পারবে একদম। আমার আর শৈলীর সবচেয়ে বেস্ট জায়গাটা লাগলো সেটা হচ্ছে ব্যালকনিটা, মানে এইখানে বসে বসে মোটামুটি আপনাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, অসাধারণ জায়গা। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি আছে উইথ গিজার। এটা হলো ডাইনিং হল, বিশাল বড় মাপের একটা ডাইনিং হল। প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, হ্যাঁ, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। গরম গরম লাঞ্চ সার্ভ হয়েছে। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা আর ডিমের অমলেট, তার সাথে পেঁয়াজ আর লঙ্কা, পাঁপড়ও দিয়েছে। খেয়ে নি, প্রচণ্ড খিদে পেয়েছে। খিদের পেটে যে কোনো খাবারই ভীষণ ভালো লাগে, আর বেশ ভালো খাবার। ফুলকপিটা কিন্তু দারুণ লাগছে খেতে, একদম শুকনো শুকনো কিন্তু দারুণ লাগছে খেতে। লাঞ্চ করলাম, এখান থেকে না জল নিলাম, এই জলটা দিল, আমি বুঝতে পারিনি, পরে দেখছি এটা মিন্ট ফ্লেভারের জল। কি বাজে লাগছে খেতে, পুরো পুদিনা পাতার গন্ধ। এই হোটেলে 2 ধরনের ভাড়া হয়, একটা হচ্ছে ব্রেকফাস্ট এবং ডিনার দিয়ে, তাতে খরচা পড়ে মাথা পিছু 1300 টাকা করে। আর আমরা রয়েছি ডিনার, লাঞ্চ এবং ব্রেকফাস্ট নিয়ে, তাতে আমাদের খরচা পড়ছে পার ডে পার হেড 1500 টাকা করে। এছাড়া আপনারা চাইলে আলাদা করে রুমও নিতে পারেন, খাওয়ার কিন্তু বেশ ভালো। আলাদা করে রুম নিয়ে মনে হয় না লাভ আছে, কারণ বাইরে কোথাও খাবারের দোকান পাবে। হ্যাঁ, মানে আশেপাশে কিছু নেই সেরকম একটা, তো এখানে প্যাকেজে নেওয়াই বেটার। হোটেল, বাট এটাকে একটু হোমস্টে টাইপের ধরলেই ভালো হয়, কারণ আশেপাশে কিছু নেই, খাবার এখান থেকেই নিতে হবে। আর পরিবেশটা প্রচণ্ড শান্ত, যারা মানে আমি বারবারই বলবো, যারা একদম শান্ত পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। এই প্রপার্টিটার যিনি ওনার নাম বিশাল ভাইয়া। বিশাল ভাইয়ার ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ওনার কিন্তু গাড়ির সার্ভিসও রয়েছে, তাই যদি পেলিংয়ে বা গ্যাংটকে অন্য কোথাও, মানে মোটামুটি সিকিমের মধ্যে গাড়ির প্রয়োজন হয়, তাহলেও ওনার সাথে যোগাযোগ করতে পারেন, এই একই নাম্বার। সন্ধে নামতে না নামতেই ঝুম বৃষ্টি শুরু হয়, আর আমরাও ছিলাম প্রচণ্ড টায়ার্ড, তাই খাওয়া দাওয়া করে এই দিন রাতে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ পরের দিন আমাদের সাইট সিনের প্ল্যানিং রয়েছে, তাই সকাল সকাল উঠতে হবে। সকালটা যদি এরকম মিষ্টি হয় তাহলে আর কিচ্ছু চাই না, বিশ্বাস করুন। এরকম বেডে বসে বসে জানলার পর্দাটা সরিয়ে দিলেই এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে তো একদম বাবা ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান। আমি সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ গরম চা হাতে এই বারান্দাটায় এসে দাঁড়িয়েছি। পরিবেশটা এত ভালো লাগছে
রাত্রে ভালোভাবে ঘুম হয়নি আমার, কারণ এখানে প্রচুর শান্ত ছিল পরিবেশটা। এত শান্ত পরিবেশে থাকার অভ্যেস নেই তো। তবে এই সকালটা এত ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। চারিদিকে পাখির আওয়াজ, কোথাও কেউ নেই, খুব সুন্দর লাগছে। আর গেস্টও নেই আমাদের এখানে, তো খুব এনজয় করছি আমরা পরিবেশটা। আজকে হচ্ছে 29 মার্চ, সময় হচ্ছে 9:32। আজকের ওয়েদার একদম খারাপ, একদম ক্লাউডি ওয়েদার, বেশ খারাপ ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না ঠিকঠাক। আমরা এখন প্রথমে যাব হচ্ছে খেচিপেড়ি লেকের দিকে। তো কিतना টাইম लगेगा यहाँ से 1 घंटा थोड़ा ज़्यादा लगेगा। আচ্ছা, তো দাদা বলছে 1 ঘন্টার থেকে একটু বেশি সময় লাগবে। চলুন। পেলিংয়ে অনেকগুলি সাইট সিন হয়, তবে আমরা কিছু নির্দিষ্ট জায়গায় ঘুরে দেখেছিলাম। সাইট সিন করার জন্য ছোট গাড়িতে খরচা পড়ে 3.5 থেকে 4,000 টাকা মতো, এবং বড় গাড়িতে খরচা পড়ে 4.5 থেকে 5,000 টাকা মতো। ভাড়ার কিন্তু হেরফের হতে পারে, তাই বুকিং করার সময় সঠিক তথ্য নিয়ে নেবেন। খেচিপেড়িতে কার পার্কিং চার্জেস লাগলো 20 টাকা। এই কার পার্কিং চার্জেস আপনাদেরকেই দিতে হবে। আজকের আমাদের প্রথম স্পট হচ্ছে খেচিপেড়ি লেক। 30 টাকা করে টিকিট নিল পার হেড। বেশ খানিকটা হাঁটতে হবে এখন, চলুন। এখানে চারিদিকে প্রচুর দোকানপাট আছে। এই জায়গাটাকে বুদ্ধিস্টরা খুব পবিত্র বলে মনে করে, তাই পুজোও দেওয়া যায় ভেতরে, তাই জন্য এখানে সমস্ত পুজোর জিনিসপত্রও বিক্রি হচ্ছে। যে কোনো জায়গায় ঘুরতে আসলে জায়গাটা ফাঁকা থাকলে জায়গাটাকে আরও ভালোভাবে উপভোগ করা যায়। এখন তো একদম পিক সিজন রয়েছে, প্রচুর ট্যুরিস্ট রয়েছে, তো এই জায়গাটায় হেঁটে মজা পাওয়া যাচ্ছে না। লেকের সামনে চলে এসেছি। লেকের সামনে পর্যন্ত যাওয়া যায়, আর এখানে একটা ছোট্ট মনাস্ট্রি রয়েছে, মনাস্ট্রিটাও দেখব। ওই পায়ে হেঁটে সময় লাগলো 4 থেকে 5 মিনিট। এই জায়গাটা না আগে অনেক বেশি ফাঁকা ফাঁকা ছিল, আর আগে অনেক বেশি সুন্দর লাগতো। এখন এখানে দেখছি অনেক এই বুদ্ধিস্টদের স্তূপা টুপা বানিয়ে দিয়েছে, জায়গাটাকে ঘিরে দিয়েছে। জায়গাটা অতটা ন্যাচারাল লাগছে না। আর হেঁটে আসার যে রাস্তাটা, ওটা কিন্তু খুবই সুন্দর। এই যে উপরে একটা মনেস্ট্রি আছে, জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। অনেক বছর পর আসলাম। আগে তো লেকের সামনে পর্যন্ত যাওয়া যেত, এখন দেখছি এই জায়গাটা ঘিরে দিয়েছে, একটা ছোট্ট মনাস্ট্রি মতো করে দিয়েছে এই জায়গাটাতেও, তাই একদম সামনে পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আগে মাছকে খেতে দেওয়া যেত, এখন দেওয়া যাচ্ছে না। বলা হয় এই লেকটাকে নাকি ওপর থেকে দেখতে গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন এটা। আর এখানে কোনো সময় পাতা পড়ে থাকতে দেখতে পাওয়া যায় না। পাতা পড়লেও চারিপাশে এত গাছপালা, তারপরেও যদি পাতা পড়ে পাখিরা নাকি ঠোঁটে করে নিয়ে সেটা ফেলে দেয়। আগে এই দিকটা দিয়ে যাওয়া যেত, এই যে লেক পর্যন্ত সাঁকো টাইপের করা ছিল আগে এই জায়গাগুলোতে। এই লেকের পবিত্র জল রাখা রয়েছে। লেকটার সামনে একটা স্তূপা আছে, আর তার পাশে একটা দেখুন স্ট্যাচু আছে, সেটা কোনো বৌদ্ধের গুরু স্ট্যাচু। এখন ওপরে যাবো, ওপরে একটা ভিউ পয়েন্টও আছে আর কেভও আছে। চলুন, এই নিচটা থেকে 15 মিনিট মতো হেঁটে যেতে হবে। ভিউ পয়েন্টটায় গেলে আপনারা ওপর থেকে, এই ভিউ পয়েন্টটার ওপর থেকে আপনারা সুন্দর লেকের ভিউ পাবেন। এই হচ্ছে সিঁড়ির অবস্থা। সিঁড়ির অবস্থা কিন্তু একদমই ভালো না। বেশ অনেকটা চড়াই রাস্তা, মানে একদম খারাপ অবস্থা, খারাপ। হাঁপিয়ে গেছি। একটা ছোট জলের বোতল ক্যারি করবেন, তাহলে ভালো হবে। আর যাদের পায়ে প্রবলেম আছে বা হাঁটুর সমস্যা আছে, তাদের এখানে না আসাটাই ভালো। প্রচণ্ড খারাপ রাস্তা। কিছু দূর হেঁটে আসার পরে এখানে একটা বসার জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসে রেস্ট নিয়ে নিতে পারেন। অনেকটা দূর ট্রেক করে আসার পরে এখানে একটা কেভ দেখতে পেলাম। এই যে কেভ, খুবই ডেঞ্জার রাস্তা। এরকম ল্যাডার রাখা আছে, এই ল্যাডার দিয়ে আপনাদেরকে ওপরে উঠতে হবে। এই কেভটার নাম হচ্ছে গুরু রিনপোচে কেভ। চলুন হালকা কেভটার উপরে উঠি। জিনিসটা খুবই রিস্কি। ছোট্ট একটা মনেস্ট্রি আছে কেভের ভেতরে। কেভের ভেতরে যাওয়া যায় ওই পাশটা দিয়ে। চলুন এখন কেভের ভেতরে এন্টার করা যাক।
রাস্তাটা খুবই রিস্কি। এখানে দেখছেন এই জায়গাটায় না রাস্তা নেই কোনো, এই যে দেখুন এরকমভাবে আস্তে আস্তে আপনাদেরকে পার হতে হবে। এই যে পার হয়ে গেছি, জাস্ট একটু হাঁটলেই কেবের ভেতরে এন্টার করতে পারবো। একটু সামনের দিকে গিয়ে দেখি কি আছে। ওপরে ঘর বাড়ি দেখতে পাচ্ছি, এদিকে গিয়ে আর লাভ নেই, চলুন আবার ব্যাক করি আর ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক। কেপটা ঘুরে আরও একটু ওপরের দিকে উঠে চলে এসেছি, আর একটু হেঁটে গেলে ভিউ পয়েন্ট পাব। এই যে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট, একটা ওয়াচ টাওয়ার টাইপের, ওপরটায় উঠতে পারলে সুন্দর ভিউ দেখা যাবে। ওই 20-25 মিনিট টাইম লাগবে, অবশ্যই আসবেন কষ্ট করে, অসাধারণ ভিউ। ওপরে গিয়ে দেখাচ্ছি চলুন। ওপরে একটা হোমস্টেও আছে দেখছি। আজকের ওয়েদারটা একটু ক্লাউডি, বাট তাও যা সুন্দর লাগছে এখান থেকে দেখতে, দেখুন অসাধারণ লাগছে। এই যে এটাই হচ্ছে খেচিপিড়ি লেক। এরকম মান্যতা রয়েছে যে এই লেকটিকে ওপর থেকে দেখতে গৌতম বুদ্ধের পায়ের ছাপের মতো লাগে। এখানে একটা বসার জায়গা আছে দেখছি, সিঁড়ি বেয়ে আর একটু ওপরের দিকে উঠতে পারলে আপনারা আরও সুন্দর ভিউ দেখতে পাবেন। এই দেখুন এত উপরে এসে কে বসে আছে, একদম ওপরটায় উঠে গেছি, দেখুন ভিউটা দেখুন এখান থেকে। তবে কষ্ট করে যদি এই জায়গাটায় উঠতে পারেন, ও মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে। দারুণ ভিউ, দারুণ। কেমন লাগছে দাদা? দারুণ, এক্সেলেন্ট, অসাধারণ ভিউ। বলুন কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা। কলকাতা, আচ্ছা। আপনার নাম? আমার নাম অজিত মুখার্জি। আচ্ছা, আপনার? অরূপ মণ্ডল। আচ্ছা, থ্যাংক ইউ। চলুন, খুবই ভালো লাগলো। ওঠার সময় তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, বাট নামার সময় খুবই ডেঞ্জারাস, মানে একদম নিচে তাকিয়ে তাকিয়ে দেখে দেখে নামবেন। এই যে এরকম হচ্ছে সিঁড়ির অবস্থা, খুবই বাজে। যাই হোক চলুন নিচের দিকে যাওয়া যাক। আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির প্রচুর সদস্যের সাথে দেখা হয়েছে একসাথে, এবং প্রচণ্ড ভালো লাগছে আমার দেখা হয়ে। যেরকম আমি প্রত্যেকবার বলি, তো আমি সবার সাথে একটু আলাপ করি আগে। আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমার পাশ থেকে সবাই চড়ে গেছে। একটু নাম বলুন, কোথা থেকে এসেছেন? সোমা সাহা, দুর্গানগর। আর কেমন লাগছে বেলিংয়ে? ভেরি নাইস, ভেরি নাইস। আর সবচেয়ে একসাথে ঘুরতে এসছে ওনারা, পুরো ফ্যামিলি আর নিয়ে। একদম পুরো ফ্যামিলি নিয়ে। আর সবচেয়ে ভালো পাওয়া হলো আমার খুব মনের মানুষ সহেলিদিকে পেয়ে আমি এই ট্যুরটাকে আরো বেশি আর বেশি করে ফিল করছি। আই অ্যাম ভেরি এক্সাইটেড। উনি যতটা এক্সাইটেড তার চেয়ে বেশি এক্সাইটেড আমি, সেটা আপনারা জানেন আর কি। ভীষণ ভালো লাগে কারোর সাথে দেখা হলে। এখানে পুরো ফ্যামিলি নিয়ে এসেছেন ওনারা ঘুরতে। সবারই নামটা বলে দাও। হ্যাঁ, সবার নাম একবার বলে দিই। দাদার নাম? কাঞ্চন। আচ্ছা, দিদি? উপাসনা দাস। আচ্ছা, মানে সবাই কি একই জায়গা থেকে এসেছে? একই জায়গা, আচ্ছা, একই ফ্যামিলি। আচ্ছা। জয়ন্ত দাস। আচ্ছা, দিদি? দাদা? আমার নাম কাজল শাহ, আমি দুর্গানগর থাকি। তোমাদের ব্লগ আমি প্রচুর দেখি। আচ্ছা, মানে আমি তোমাদের ব্লগ দেখে খুব স্যাটিসফ্যাকশন আসে আমার মনে। কারণ তোমরা এত বোল্ডলি করো, মানে চিন্তা তোমার ব্লগ, সয়েলির ব্লগ। আমরা যেমন আমার মনে হয় ওর পেছন পেছন আমরাও ছুটছি। ও যখন শান্তিনিকেতনে ব্লগ করেছে, তারপরে আমরা শান্তিনিকেতন গেছি, আচ্ছা। আবার এইখানে যখন এসেছি দেখি তোমাদের পেছনেই আমরা রয়েছি। আরে বাহ, যাই হোক, লাকিলি উই আর ভেরি লাকি যে তোমাদের সাথে আমাদের মিট হলো। ভেরি হ্যাপি। এটা সবচেয়ে বড় পাওয়া এটা আমাদের। ওটা আমাদের আর সেম। দাদার নাম? উৎপল দাস, আচ্ছা, মধ্যমগ্রাম থেকে এসেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। দিদি? রত্না দাস, আচ্ছা, মধ্যমগ্রাম থেকে এসেছি। এটা বেলেঘাটার লোক। আচ্ছা, দিদির নাম? অর্পিতা দাস। আচ্ছা, বেলেঘাটা থেকে। যাই হোক, খুবই ভালো লাগলো দেখা হয়ে। চলুন এখন এখান থেকে বেরোতে হবে, নাহলে আর যে যে স্পটগুলো আছে সেগুলো কভার করতে পারবো না। চলুন, সবাইকে থ্যাংক ইউ। আমরা একদম এক্সিটের সামনে চলে এসেছি। এক্সিটের সামনেই না একটা মনেস্ট্রি আছে, আর এখানে প্রেয়ার হুইলও আছে দেখতে পাচ্ছি, আর এখানে অনেকগুলো মূর্তি আছে। আমরা এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। कितना टाइम लगेगा भाई यहाँ से आधा घंटा। চলুন, আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে দাদা বললো বেশি জল নেই, দেখা যাক।
আমাদের আজকে নেক্সট স্পট কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এই ওয়াটারফলটায় কিন্তু মোটামুটি সবসময়ই জল পাবেন। এখন বর্ষার সিজন না, তাও কতটা জল রয়েছে একবার দেখুন। মানে মোটামুটি এই ফলসটা কোনো সময়ই ঘুরতে যায় না, ও সবসময়ই থাকে এখানে। আর বর্ষার সময় এই ফলসটা দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন। এখানে জিপ লাইনেরও ব্যবস্থা রয়েছে। ওপরের দিকে যাব, চলুন। ওপরের ফলসটা আরও বড়। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে যাওয়ার যে রাস্তাটা, তার পাশে পাশে দেখুন এরকম খাবার দাবারের দোকান পাবেন, টুকটাক বিস্কিট টিস্কিট পেয়ে যাবেন এখানে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি নিল পার হেড 20 টাকা করে। একটু সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠতে হবে, চলুন। সিঁড়ির অবস্থা কিন্তু বেশ ভালো। এখনই এই অবস্থা, বর্ষাকালে ভাবুন এই ওয়াটারফলসটা কত সুন্দর দেখতে লাগবে, কি অসাধারণ দেখুন। সাঁকো টাইপের করা আছে, সাঁকোটা পেরোতে হবে। আজকে শুধু ভিড়টা দেখুন, প্রচণ্ড ভিড় এখানে। দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। দেখুন কি সুন্দর, অসাধারণ লাগছে, অসাধারণ। এই মার্চ মাসে এরকম মোটা করে জল পড়ছে, ভাবা যায়? দারুণ। আর কতটা ওপর থেকে দেখুন জলটা পড়ছে, এই দেখুন। স্নান করা যাবে না, প্রচণ্ড ঠান্ডা জল। তো জলে একটু টাচ করে দেখব, বিভৎস ঠান্ডা জল। এই জলে স্নান করলে নিউমোনিয়া হয়ে যাবে শিওর, এতটা ঠান্ডা। কিরে, কি কিনছিস? কিনিনি এখনো, দেখছি। শৈলী এখন গয়না কিনবে বলে দাঁড়িয়েছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ঘোরা হয়ে গেছে। শৈলী এখান থেকে পাঁপড় কিনলো, যেগুলো আমরা ছোটোবেলায় খেতাম। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে অবশ্যই আসবেন। আর এখানে কিন্তু আপনারা ম্যাগি, মোমো, চাউমিন, বিভিন্ন রকমের আইটেমের খাবার পেয়ে যাবেন। এসেছি স্কাই ওয়াকে। 4:30-র সময় স্কাই ওয়াক বন্ধ হয়ে যাবে, তাই আমরা লিটারেলি দৌড়চ্ছি। আমরা লিটারেলি দৌড়চ্ছি টিকিট কেটে। পেলিং এসে স্কাই ওয়াক দেখবো না, এটা মানে বাজে ব্যাপার আর কি, তাই জন্য আমরা লিটারেলি দৌড়চ্ছি। আরেকটা কথা, যে র্যাম্পটা দিয়ে এই স্কাই ওয়াক পর্যন্ত আসতে হয়, আস্তে আস্তে দেখলাম একজন বয়স্ক ভদ্রমহিলা পড়ে গেল। তো এটা একটু খেয়াল রাখবেন, উঠবেনও আস্তে আস্তে আর নামবেনও আস্তে আস্তে। তো আমরা এখন স্কাই ওয়াকটা ফাঁকা পেয়েছি, মোটামুটি ফাঁকা। তো এখন যাই, গিয়ে কয়েকটা ভালো ভালো সিনেম্যাটিক নিই আপনাদের জন্য। আর জুতো কিন্তু বাইরে খুলতে হয়, শু রাখে জুতো খুলে আমরা আসলাম। 100 টাকা করে টিকিট নিল পার হেড। ফাইনালি স্কাই ওয়াকে উঠলাম, আর বৃষ্টি পড়ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। যদি আজকে ভালো বৃষ্টি হয় তাহলে কালকে ওয়েদার ক্লিয়ার হওয়ার চান্স রয়েছে, হোপ সো। এই স্কাই ওয়াকের সামনে যে মনাস্ট্রিটা রয়েছে এবং এখানে যে বড় মূর্তিটা রয়েছে, এটা হলো বুদ্ধিস্টদের গুরু চেনরিজিকের। বুদ্ধিস্টদের 3টে গুরু, গুরু পদ্মসম্ভবা, গুরু চেনরিজিক আর গৌতম বুদ্ধ, এই 3 জনের সিকিমের বিভিন্ন জায়গায় 3টে বড় বড় মূর্তি স্থাপন করা রয়েছে। একটা রাবাংলায়, একটা সামরুপসি হিলে, আর আরেকটা হলো এই পেলিংয়ে। এই জায়গাটা ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখতে পাওয়া যায়, ফুল স্লিপিং বুদ্ধা। এই যে নিচে দেখেছেন, পুরো নিচটা দেখা যাচ্ছে। সম্পূর্ণ ব্রিজটাই কিন্তু কাছের, আলাদা করে বলার কিছু নেই। স্কাই ওয়াক সেটাই। আচ্ছা, একটা ভালো খবর পেলাম, সেটা হলো যে 2nd হাইয়েস্ট ব্রিজ রয়েছে পেলিংয়ের কাছে, সিংসোর ব্রিজ। ওখানে মেনটেনেন্স চলছে, তো ওই জন্য আমরা তো এবার সিংসোর ব্রিজ দেখতে পারবো না, ওই দিক দিয়েই আমাদের যেতে হবে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে ছায়াতাল বলে একটা অফবিট জায়গায়। এবার ছায়াতাল যাওয়ার সময় ওই সিংসোর ব্রিজটা দেখতে পাওয়া যায়, মানে ওখান থেকে কাছেই। কিন্তু এখন শুনলাম মেনটেনেন্সের কাজ চলছে, ওটা খুলতে খুলতে এখনও টাইম লাগবে। আমরা অনেক দিন যাইনি, একদম প্রথমের দিকে বিয়ের পরে যখন আমরা এসেছিলাম পেলিংয়ে, তখন সিংসোর ব্রিজ দেখেছিলাম। যাই হোক, স্কাই ওয়াকটা ওভারঅল ভীষণ সুন্দর। ওপরে যে মূর্তিটা রয়েছে তার নিচে মনাস্ট্রি রয়েছে, অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হয়। আপনারা চাইলে মনাস্ট্রির ভেতরে যেতেই পারেন। আমাদের মনে হয় না আজকে হবে, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে, 4:30টায় বন্ধ হয়ে যায়। আমরা অলমোস্ট স্পেশাল পারমিশন নিয়ে এলাম আর কি। এখন দৌড়ে দৌড়ে ওপরে উঠছি, চলুন। আর নিচটা থেকে না অনেকগুলো সিঁড়ি।
একদম মনেস্ট্রির সামনে চলে এসেছি। এর ওপরটায় কিন্তু ওঠা যায়, আপাতত বন্ধ হয়ে গেছে। এর ওপর থেকে অসাধারণ আপনারা ভিউ দেখতে পাবেন। যেখানে প্রেয়ার হুইল আছে, চলো একটু ঘুরিয়ে নিই। স্কাইওয়াকে পার্কিং চার্জেস নিল 30 টাকা। এই জায়গাগুলো বাদেও আরও বেশ কিছু জায়গা রয়েছে পেলিংয়ে, আমি আগেই বলেছি। তার মধ্যে রিম্বি অরেঞ্জ গার্ডেন অন্যতম। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি রয়েছে। নিচে রিম্বি নদী বয়ে গেছে, ভীষণ সুন্দর লাগবে। এখানে একটি অরেঞ্জের বাগান রয়েছে, মানে কমলা লেবুর গাছে ভরা বাগান। কমলা লেবুর সিজনে গেলে এখানে গাছে হওয়া কমলা লেবু দেখতে পারবেন এবং এখান থেকে কমলা লেবুর জুস ট্রাই করতে একদম ভুলবেন না। রিম্বি অরেঞ্জ গার্ডেন ঘুরে আপনারা দেখে নিতে পারেন রিম্বি ওয়াটারফল, ভীষণ সুন্দর রাস্তার ধারের একটি জলপ্রপাত। এছাড়া আপনারা দেখে নিতে পারেন পেমিয়াংচি মনাস্ট্রি। এটা একটা সুন্দর মনাস্ট্রি, অন্য পাঁচটা বৌদ্ধ মঠের মতনই, ভীষণ শান্ত এখানের পরিবেশ। এছাড়া দেখে নিতে পারেন রাবডান্সের রুইন। এই রাবডান্সের রুইন হলো সিকিমের সেকেন্ড ক্যাপিটাল। এর ভেতরে এখন নতুন একটি বার্ড পার্ক খোলা হয়েছে। এখানে ঢুকতে গেলেও কিন্তু টিকিটের প্রয়োজন হয়, তবে এই বার্ড পার্কটা ভীষণ সুন্দর, আপনাদের ভালো লাগতে বাধ্য। আর এই রাবডান্সেন রুইন মানে এই রাজধানীটার যে ধ্বংসাবশেষ রয়েছে সেটা অবধি পৌঁছতে গেলে আপনাদেরকে বেশ অনেকটা পথ ট্রেক করে যেতে হবে জঙ্গলের মধ্যে থেকে। এই দিন আমরা আমাদের ঘোরাফেরা কমপ্লিট করে পেলিং থেকে চলে গিয়েছিলাম সিকিমের একটি অফবিট জায়গা ছায়াতালে। ছায়াতাল ঘুরে আমরা গিয়েছিলাম রিনচেং পং নামেও একটি অফবিট জায়গাতে। এই দুটি জায়গারই ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। যারা ইন্টারেস্টেড তারা ভিডিও চেক করতে পারেন, লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদেরকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।